আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হলাম হলো বাংলা সলভ ক্লাস নিয়ে, যেখানে 30টা শুধু সাহিত্য থেকে প্রশ্ন থাকবে। শুধু সাহিত্য বিষয়গুলি থেকে, বাংলাদেশ অর্থাৎ কবিদের বিষয় থেকে বেশি প্রশ্ন থাকবে এখান থেকে। আশা করি এই 30টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা বিশ্ববিদ্যালয়ে গেলে 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। কিন্তু ভাই, সর্বপ্রথম আসলে কি বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি, একটু কমেন্টের মাধ্যমে জানাবা। আমরা অতি দ্রুত ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। সবাই একটু জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে বন্ধু বান্ধবীদের মধ্যে দেখার সুযোগ করে দাও ইনশাল্লাহ। আজকে আমরা যে ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের এখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 2টা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। কিন্তু ভাইয়া কি করতে হবে, একটু কষ্ট করে আমাদের সাথে 40-50 মিনিট থাকতে হবে। 40 মিনিট একটু কষ্ট করে 1 ঘন্টা আমাদের সাথে থাকো, এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা। ওকে, তাহলে সবাই তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও। আশা করি এখান থেকে ভালো লাগবে। এখান থেকে যে সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, যে সকল প্রশ্ন আসে, যেমনভাবে প্রশ্ন আসে, যেমনভাবে প্রশ্ন হয়, এই বিষয় নিয়ে কথা বলবো। এখন তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও ভাইয়া, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আশা করি এই যে সবাই অ্যাড হয়ে যাচ্ছ। ফাহাদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? দেখো বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্টের মাধ্যমে জানাবা। আশা করি ক্লাসটা ভালো লাগবে। দেখো সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা। আমি প্রথম প্রশ্ন চলে যাই। প্রথম প্রশ্ন তোমাদের কাছে অ্যান্সার চাবো। প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা। এমনও হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছো, প্রথম প্রশ্নটাই আসছে। ওকে ভাইয়া, এমনও কিন্তু হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছো, প্রথম প্রশ্নটাই আসছে, এই প্রশ্নটাই আছে, হতেই পারে। এটুকু বিশ্বাস রেখো, ইনশাল্লাহ এ সকল প্রশ্নের মধ্যেই আসবে। তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও, তাড়াতাড়ি শেয়ার করে দাও। ওকে ভাইয়া, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, সবাই অ্যাড হয়ে যাও। আশা করি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের হয়তো কমন এর মধ্যে আসতেও পারে, নাও পারে, কারণ বাংলা সাহিত্য কিন্তু সাহিত্যের আধুনিক যুগ বা প্রাচীন যুগ বা মধ্যযুগ, এই সকল বিষয়ে, এই সকল যুগে যে সকল সাহিত্য রচনা হয়েছে বা যে সকল কবি বা যে সকল সাহিত্যিক যে সকল উপন্যাস বা গল্প বা ছোট গল্প রচনা করেছেন, সেই সকল বিষয় কিন্তু আসলে অনেক কঠিন। সেই কঠিনকে তোমাদের সহজ করার জন্যই আজকের ক্লাসটা। ওকে, একটু কষ্ট করে সবাই ক্লাসটা করবা। দেখো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন, ওকে, প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিবা। চোখে বালি গল্পটি রচয়িতাকে। ওকে, সুন্দর একটা প্রশ্ন। দেখো প্রশ্ন 1, দেখো কি বলা হয়েছে ভাই, চোখে বালি। ওকে, চোখে বালি প্রশ্নে চোখে বালি গল্পের রচয়িতাকে। আসলে এরা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি কাজী নজরুল ইসলাম, নাকি জয় গোস্বামী? ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। চোখে বালি গল্পের রচয়িতাকে। ওকে, চোখে বালি গল্পের রচয়িতাকে, সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও ভাইয়া। সবাই তোমাদের অ্যান্সারের অপেক্ষায়, প্রথম প্রশ্নটা তোমাদের কাছ থেকে চাচ্ছি। সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দিবা। চোখে বালি গল্পের রচয়িতাকে। ওকে ভাইয়া, চোখে বালি গল্পের রচয়িতাকে। দেখো সবাই একটু বলো, সবাই সবাই। দেখো এখন চোখে বালি গল্পের রচয়িতা যে, একটা কথা মনে রাখবা, সে 1861 সালে জন্মগ্রহণ করেন। ওকে ভাইয়া, আমি বলে দিলাম, 1861 সালে জন্মগ্রহণ করেন অ্যান্ড 1941 সালে মৃত্যুবরণ করেন। এবার বলে দাও সবাই, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানা দাও। ওকে ভাইয়া, যে চোখে বালি গল্পটি রচনা করেছেন তার মনে করো সে ছোট গল্প লিখেছেন 114টি। ওকে ভাইয়া, ছোট গল্প লিখেছে কয়টি? 114টি। সবাই তোমরা একটু দ্রুত করে দাও। সবাই 114টি ছোট গল্প লিখেছেন। এবং দেখো তিনি সর্বপ্রথম, আর একটা কথা মনে রাখবো, মাত্র 15 বছর বয়সের থেকে তার হাতে লেখা করি, অর্থাৎ তার লেখা জীবন শুরু হয়। ওকে ভাইয়া, তার নামটা ছিল হলো বনফুল। ওকে ভাইয়া, দেখো সবাই সবাই। ওকে, খ নাম্বার সবাই লিখতেছে, ইব্রাহিম খ নম্বর লিখেছেন, মাহফুজ খ নম্বর লিখেছেন, মুস্তাফিজুর খ নম্বর লিখেছেন। ওকে, সবাই 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 একটু লেখা শুরু করে। তাহলে দেখো প্রথম অ্যান্সারটা কি হবে ভাইয়া, কাজী নজরুল ইসলাম। ওকে, দেখো কাজী নজরুল ইসলাম, এটা তোমরা কিন্তু একটু দেখো, এটাও মনে রাখবা। কাজী নজরুল ইসলাম মাত্র কয় বছর ভাইয়া, 15 বছর বয়স থেকে কিন্তু লেখা শুরু করেন। কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু সর্বপ্রথম যে কবিতাটা লিখেছিলেন, তখন কিন্তু মাত্র 8 বছর বয়সে তিনি কবিতাটা লিখেছিলেন। ওকে ভাইয়া, তাহলে সর্বপ্রথম যার কাজী নজরুল ইসলাম, সরি 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 রবীন্দ্রনাথ ঠাকুর, সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনাটা লিখেছিলেন মাত্র 15 বছর বয়সে। আর দেখো এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন সর্বপ্রথম কবিতা লিখেছিলেন মাত্র 8 বছর বয়সে। ওকে ভাইয়া, এই রবীন্দ্রনাথের সাথে মিল দেখে কিন্তু আমাদের বাঙালি একজন কবি, ওকে ভাইয়া, তার নাম হলো কামিনী রায়, তিনিও কিন্তু মাত্র 8 বছর বয়স থেকে কি কবিতা লেখা শুরু করেন। এই যে পাশে লোকে কিছু কথা বলে,
ওকে, তাহলে দেখো এটা মনে রাখবা। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু বিশ্বকবি এবং জাতীয় সঙ্গীতের রচয়িতা, এটা কিন্তু প্রশ্ন মনে রাখবো। ওকে, দেখো সবাই লিখেছো, ইব্রাহিম লিখেছো বি নম্বর, মন লিখেছো বি নম্বর, নুসরাত জাহান লিখেছো বি নম্বর, সবার রাইট অ্যান্সার। ওকে ভাইয়া, প্রথম প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু পারছো। আসতেও পারে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছো, আসতেও পারে কিন্তু প্রথম প্রশ্ন এই যে চোখে বালি গল্পের রচয়িতাকে, তাহলে হবে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে ভাইয়া, দেখো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা রচয়িতাকে। এখন সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, একটু মনে রাখবা। দেখো আমার সোনার বাংলা কিন্তু কয় ভাইয়া, 25 লাইন, এটা মনে রাখবা। আমার সোনার বাংলা কয় লাইন, 25 লাইন। এখন বলতে পারো ভাইয়া এত সোজা প্রশ্ন কি জন্য, আস্তে আস্তে কঠিন আসবে। এখন এই সোনার বাংলা থেকে কিন্তু পরীক্ষায় আসে আমার সোনার বাংলা কয় লাইন কবিতা, কয় চরণ বিশিষ্ট। তাহলে মনে রাখবো কয় চরণ বিশিষ্ট ভাইয়া, 15 চরণ, 25 চরণ বিশিষ্ট। ওকে, 25 চরণ বিশিষ্ট। কোনো যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কোনো আমাদের সোনার বাংলা গাওয়া হয়, অর্থাৎ ধরো বাংলাদেশ থেকে যেমন অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ খেলতে গেল বাংলাদেশ টিম, ফুটবল টিমও হতে পারে, ক্রিকেট টিমও হতে পারে, তাহলে এই সোনার বাংলা তো গাওয়া হবে, কারণ এটা হলো কি একটা দেশের সম্মানের প্রতীক। ওকে ভাইয়া, সম্মানের কি জায়গা থেকেই। এখন মনে রাখবা, সেই যে অন্য দেশের কোনো আন্তর্জাতিক পর্যায়ে যদি কি দেশের জন্য সোনার বাংলা গাওয়া হয়, তাহলে 4 চরণ গাওয়া হয়। কয় চরণ, 4 চরণ, মনে রাখবা। ওকে ভাইয়া, 4 চরণ। আর যদি দেশের মধ্যে কোনো প্রতিষ্ঠান বা মনে করো আমরা যে সাধারণত জানি এই যে শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে বা তুমি যাই বলো, সেখানে কিন্তু দেওয়া হয় কয় চরণ, 10 চরণ। ওকে, দেখো এই যে জাতীয় সঙ্গীত, এখান থেকে হ্যাঁ সবাই লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। একটা কথা মনে রাখবা ভাইয়া, এই যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই যে এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন কত বছর বয়সে, মনে রাখবা 1900 কত সালে ভাইয়া, 1905 সালে। ওকে, 1905 সালে কিন্তু জাতীয় সঙ্গীত রচনা করেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আর একটা কথা মনে রাখবা ভাইয়া, 1905 সালে যখন তিনি রচনা করেন, এই 1905 সালে কিন্তু বাংলাদেশে অর্থাৎ এই যে বঙ্গভাগ অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিলেন। ওকে, বঙ্গভঙ্গ হয়েছিলেন, এটা মনে রাখবা। তাহলে দেখো সবাই রাইট অ্যান্সার দিচ্ছ ভাইয়া, সবাই রাইট অ্যান্সার দিয়েছো। রাইট অ্যান্সার দিয়েছে হলো সবাই বি নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তাহলে প্রশ্ন মনে রাখবা, সোনার বাংলা 25 চরণ, কোনো আন্তর্জাতিক পর্যায়ে গাওয়ার জন্য 4 চরণ, দেশের মধ্যে হলো 10 চরণ। সোনার বাংলা সর্বপ্রথম রচনা করা রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রকাশিত হয় কত সালে, 1905 সালে। আর একটা 1905 সালে হলো বঙ্গভঙ্গ হয়েছিলেন। ওকে, সবাই ক্লিয়ার নাকি ভাই, একটু কমেন্টের মাধ্যমে জানাও। 3 নম্বর প্রশ্ন দেখো, চলে যাব। 3 নম্বর প্রশ্নটা দেখো, সুন্দর একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুর্গ দুর্গা স্বপ্ন। ওকে ভাইয়া, দুর্গা স্বপ্ন কাব্যের রচয়িতাকে। এই যে আমি বললাম কিন্তু আস্তে আস্তে কি দিকে যাব, আমরা কিন্তু কঠিনের দিকে যাব। দুর্গা স্বপ্ন। ওকে ভাইয়া, দুর্গা স্বপ্ন। আচ্ছা, সুন্দর একটা কথা, যদিও কি দেবী দুর্গা কিন্তু সবসময় হিন্দুরাই হতে হবে, তাই না? তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিনা হোসেন, তুমি সেলিনা হোসেন বাদ দিতে পারো, কাজী নজরুল ইসলাম বাদ দিতে পারো, জয় গোস্বামী বাদ দিতে পারো, তাহলে কে হবে একটু তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, তাহলে দেখো দুর্গা স্বপ্ন কাব্যের রচয়িতাকে। ওকে, সুন্দর একটা প্রশ্ন ভাইয়া। তাহলে দেখো সর্বপ্রথম তুমি কি ভাইয়া, মুসলমান কিন্তু বাদ দিতে পারো, তাহলে মুসলমান বাদ দিয়ে দিলাম কি, সেলিনা হোসেন আর হলো কি কাজী নজরুল ইসলাম। ওকে, দুইজন কিন্তু বাদ দিয়ে দিলাম। এবার দেখো তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা সুন্দরভাবে একটা প্রশ্নের অ্যান্সার। দেখো সুন্দর প্রশ্ন কিন্তু, এটা কিন্তু ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এন্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, তাহলে দেখো দুর্গা স্বপ্ন কাব্যের রচয়িতাকে, এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জয় গোস্বামী? ওকে ভাইয়া, সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দাও সবার কাছে, একটু পয়েন্টটা উল্লেখ করবা। ওকে ভাইয়া, কয় নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছ একটু প্রশ্নটা উল্লেখ করবা, তাহলে হবে। ওকে, দুর্গা স্বপ্ন কাব্য রচয়িতাকে। ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই একটু অ্যান্সার করো, সবার অ্যান্সারের অপেক্ষায়। তাহলে মনে রাখবো আমরা সবাইকে, 3-এর ডি হবে না মন ভাইয়া, তাহলে 3-এর ডি রবীন্দ্রনাথ হবে না। ওকে, তাহলে হবে হলো কি জয় গোস্বামী। ওকে, প্রশ্নটা একটু মাথার মধ্যে সেট করে নাও, মুখস্থ করে নাও। ওকে ভাইয়া, তাহলে আসতে কিন্তু পারে দুর্গ স্বপ্ন। ওকে, কার কাব্য রচনা, তাহলে কি জয় গোস্বামী। ওকে, আজকে বললাম কিন্তু যদিও প্রশ্ন অতি সোজা, আস্তে আস্তে আরো কঠিন প্রশ্ন আসবে। আর যে সকল প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি সাহিত্য থেকে প্রশ্ন আসে এখান থেকে আসবে, এটুকু বিশ্বাস রেখো। ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই একটু লিখে দাও জয় গোস্বামী। ওকে, সবাই একটু অন নম্বর প্রশ্নের অ্যান্সারটা, ওকে 3-এর এ নাম্বার লেখো, সবার একটু অ্যান্সারটা দেখতে চাচ্ছি। সবাই 3 নম্বর প্রশ্ন ভুল করেছে। ওকে, মন লিখেছো 3D, সবাই 3 নম্বর প্রশ্নটা ভুল করেছে, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও 3-এর এ জয় গোস্বামী। ওকে ভাইয়া, 3-এর কি লেখো, সবাই একটু 3-এর এ লেখো। দেখো 4 নম্বরে চলে যাব, পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতাকে। দেখো পথের পাঁচালী যেটা কিন্তু একটা উপন্যাস, এই পথের পাঁচালী কিন্তু আবার একজন কিন্তু ভারতের একজন চলচ্চিত্রকার, যে ভারতের একজন চলচ্চিত্রকার, তার নাম আমি বলবো না, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। তিনি কিন্তু এই পথের পাঁচালী সর্বপ্রথম একটা চলচ্চিত্র নির্মাণ করেন। ওকে ভাইয়া, পথের পাঁচালী কিন্তু কি করেন, একটা চলচ্চিত্র নির্মাণ করেন। তার বাসা ছিলেন কিন্তু ইন্ডিয়া, তোমরা একটু জানো হয়তো, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা কে। ওকে ভাইয়া,
তাহলে দেখো পথের পাঁচালী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি সেলিনা হোসেন নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মাইকেল মধুসূদন দত্ত। ওকে, সবাই 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু দিয়ে দাও। 4-এর 1, হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন ফাহাদ। ওকে, সামজিদা লিখেছেন সামজিদা আমিন স্নেহা লিখেছেন হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর একটা কি লিখেছেন, সাগর লিখেছেন বি। কোনটার বি ভাই আমি আসলে সঠিক জানতে পারলাম না। 4-এর বি নাকি 3-এর বি নাকি 1-এর বি, কোনটা একটু পয়েন্টটা ধরে দিবা। ওকে, তাহলে 4-এর সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 4-এর সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া, সবাই দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে দাও। 4-এর কি হবে দেখো। 4-এর 1, ভাইয়া ভুল যেতে পারে, ভুল যাওয়া স্বাভাবিক। কমেন্ট ডিলিট করার কি আছে, কমেন্ট ডিলিট করবে না। ওকে, তাহলে দেখো সবাই একটু দেখো, তাহলে কি পথের পাঁচালীকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওকে ভাইয়া নাকি সেলিনা হোসেন নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মাইকেল মধুসূদন দত্ত। দেখো যে মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু বলা হয় চতুর্দশপদী কবিতার জনক বা সনেটের প্রবক্তা। ওকে ভাইয়া, এটাও কিন্তু মনে রাখতে পারো। তাহলে দেখো এই যে সবাই কিন্তু এটার প্রশ্ন রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, তাহলে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, সবাই একটু মনে রাখবা। তাহলে পথের পাঁচালী রচনা করেছেন কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্ন কিন্তু তোমাদের কাছে কিন্তু আর একটা প্রশ্ন করেছিলাম, পথের পাঁচালী এই যে একটা উপন্যাসের রূপ দেন এই কোন চলচ্চিত্রকার। ওকে ভাইয়া, সবাই ভারতের, আমি বলে দিচ্ছি, না হয় আমি পরে একটু বলে দেবো, তোমরা একটু বলে দাও। ওকে, কমেন্টের মাধ্যমে জানাও। দেখো 5 নম্বর প্রশ্নের অ্যান্সার চলে যাই। দেখো বলা হয়েছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নয়। সুন্দর একটা কথা। দেখো আছে হলো গীতাঞ্জলি, চিত্রলেখা, তারা কি কাঙ্গাল হরিনাথ নাকি সোনার তরী। ওকে, সুন্দর একটা কথা। দেখো কোনটা কবিতা নয়, কবিতা নয়, এখন একটা একটু উল্লেখ করবো ভাইয়া। দেখো কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নয়। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই একটু দ্রুত দিয়ে দেবা। 5, দেখো কোনটি কবিতা নয়। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নয় কোনটি। এখন গীতাঞ্জলি কিন্তু একটা কি কবিতা নয়, কিন্তু একটু ভালোভাবে সবাই একটু সতর্কভাবে এই অ্যান্সারটা দিয়ে দিবা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নয়। ওকে ভাইয়া, নয় কিন্তু কথাটা উল্লেখ আছে, একটু সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। সবার কাছে একটু জানতে চাচ্ছি। 5 নম্বর অ্যান্সার সবাই একটু দিয়ে দেবা ভাইয়া। 5 নম্বর সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 5। ওকে, দেখো গীতাঞ্জলি, চিত্রলেখা নাকি সোনার তরী। সোনার তরী কিন্তু তোমরা আচ্ছা একজন লিখেছো গীতাঞ্জলি, একটা কবিতা নয়। ওকে ভাইয়া, এখন দেখো সবাই একটু লেখো, সবার কাছে একটু জানতে চাচ্ছি। আসলে মূল কিন্তু গীতাঞ্জলি কিন্তু একটা কবিতা নয়। হ্যাঁ, তোমার কথা মানলাম, সবাই একটু গীতাঞ্জলি বলবা প্রথমত, আমি জানি। কিন্তু গীতাঞ্জলি কি একটা কাব্যগ্রন্থ বা কি? গীতাঞ্জলি তো একটা কাব্যগ্রন্থ। ওই কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে গীতাঞ্জলি একটা কবিতা নামে গীতাঞ্জলি কবিতা আছে। ওকে ভাইয়া, তাহলে মনে রাখো সবাই একটু দেখো কাঙ্গাল হরিনাথ, এটা কিন্তু কোনো কবিতা নয়। ওকে, কাঙ্গাল হরিনাথ এটা কিন্তু কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাই না। ওকে ভাইয়া, তাহলে দেখো অ্যান্সারটা হবে কি কাঙ্গাল হরিনাথ। সবাই একটু লিখে দাও, এটা একটু ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নয়, তাহলে হবে হলো কাঙ্গাল হরিনাথ। ওকে ভাইয়া, মনে রাখবে এটা কিন্তু কবিতা নয়। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, এটা কি হবে কাঙ্গাল হরিনাথ হবে। ওকে, দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রাইট করেছেন কোনটা, এইটা। ওকে, কাঙ্গাল হরিনাথ। মানে এইটা প্রশ্ন একটু মাইন্ডসেট আপনি নিয়ে নাও। ওকে, 5 নম্বর অ্যান্সার তাহলে দিয়েছো সবাই। 5 নম্বর এ দেখছো। ওকে, 5C সামজিদা স্নেহা লিখেছেন 5C। সুন্দর একটা প্রশ্ন ভাইয়া, থ্যাংক ইউ সুন্দর রাইট অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, তাহলে দেখো কি হবে কাঙ্গাল হরিনাথ। 6 নম্বর প্রশ্ন দেখো চলে যায়, বিদ্রোহ কবিতার রচিতাকে। ওকে, বিদ্রোহী বলো, বীর বলো, উন্নতম মুর্শির শির নয় নিহারি, এটা কিন্তু তোমরা জানো। ওকে ভাইয়া, বিদ্রোহী কবিতার রচিতাকে এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলাম নাকি জয় গোস্বামী নাকি সেলিনা হোসেন। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দাও। বিদ্রোহী। ওকে ভাইয়া, বিদ্রোহী, বিদ্রোহী তাহলে এই কাজী নজরুল ইসলাম কিন্তু সাম্যের প্রতীক ছিলেন। ওকে ভাইয়া, সাম্যর প্রতীক ছিলেন। সাম্য, তিনি কিন্তু সবসময় কি করতেন সমতা, ওকে সমানের কথা বলতেন। ওকে ভাইয়া, সাম্যর কথা বলতেন তিনি সবসময়। 6 নম্বর অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দাও। 6 নম্বর ফাহাদ লিখেছেন কাজী নজরুল ইসলাম, সান্দিদা আমিন স্নেহা লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওকে, সবার কাছে জানতে চাচ্ছি ভাইয়া, সবাই একটু জানতে চাচ্ছি। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, তাহলে কি হবে রাইট অ্যান্সার দেখো কাজী নজরুল ইসলাম। সবাই একটু এটা মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, তাহলে দেখো কি হবে কাজী নজরুল ইসলাম। 6 নম্বর হবে কাজী নজরুল ইসলাম। 7 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো হেমান্ত উপন্যাসের রচয়িতাকে। এইবার কিন্তু একটু কঠিনে চলে আসছি। ওকে, পাশাপাশি দুইটা প্রশ্ন সহজ পাইছি, তোমরা কিন্তু সবাই সঠিকভাবে অ্যান্সার দিছো। এবার একটু 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। হেমান্ত। ওকে, হেমান্ত উপন্যাসটির রচয়িতাকে সেলিনা হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে ভাইয়া, দেখো সেলিনা হোসেন নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। একটু সবাই একটু ভেবে চিন্তায় অ্যান্সারটা দিবা। 7 নম্বর অ্যান্সার। ওকে, সবার কাছে জানতে চাচ্ছি ভাইয়া, 7 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, 7 নম্বর অ্যান্সার কি হবে দেখো হেমন্ত কার উপন্যাস। ওকে ভাইয়া, আসতে পারে কিন্তু হেমন্ত কার উপন্যাস। 7B সামজিদা
আমিন স্নেহা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে ভাই সবার কাছে একটু জানতে চাচ্ছি, ওকে সবার কাছে একটু জানতে চাচ্ছি কি হবে। 7 মাহফুজ লিখেছেন, মামুন লিখেছেন বি। কোনটার বি ভাইয়া আমি ঠিক জানতে পারলাম না, একটু আবার একটু দয়া করে লিখবা। ওকে 7 নম্বর কি অ্যান্সার হবে তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। 7 নম্বর কি অ্যান্সার হবে দেখো, 7 নম্বর কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? ওকে বিভূতিভূষণ। ওকে কে ফাহাদ লিখেছেন বিভূতিভূষণ। ওকে ভাইয়া বিভূতিভূষণ হবে না। এখন দেখো তাহলে মনে রাখবা, নুসরাত জাহান লিখেছেন 7-এর বি। তাহলে এই যে প্রশ্নটা ফাহাদ ভাইয়া, এই প্রশ্নটা মাইন্ডসেটে নিয়ে নাও। তাহলে কি দেখো, হেমন্ত উপন্যাসটির রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে ভাইয়া তাহলে এইটা প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষাতে। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এটাকে, এই যে কাশফুল, কাশফুলও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। ওকে ভাইয়া শরতের কাশফুল এটাও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এগুলো সব কি দয়া করে মুখস্থ করে নিবা, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তাহলে 7 নম্বর সবাই একটু লিখে দেই। 7 আল মামুন লিখেছেন 7 সেলিনা হোসেন। না ভাইয়া সেলিনা হোসেন হবে না, তাহলে হবে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একটু সবাই একবার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে ভাইয়া সবাই একটু লেখো বি, 7-এর বি। দেখো 8 নম্বর চোখে বালি গল্পের প্রধান রচয়িতাকে, চোখে বালি। ওকে ভাইয়া চোখে বালি, দেখো কি আছে চোখের বালি। এখন কিন্তু এই যে চোখে বালি গোরা, এটা কিন্তু তার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। এখন এর প্রধান চরিত্রকে, এখন এই যে আমি কিন্তু জানি, আমরা যখন ইন্টারে ছিলাম তখন কিন্তু ওই যে যদি আমি বলতাম হলো ওই যে অপরিচিতা গল্পের নায়ককে অনুভব, তোমরা কিন্তু জানতাম। নায়িকাকে হ্যাঁ কল্যাণী, এরা কিন্তু এরা হলো নায়ক নায়িকা। তেমনি মূল চরিত্র কিন্তু আমি যদি বলতাম মাসি পিসি গল্পের নায়ককে, তুমি কিন্তু বলতে পারো ভাই যেই নায়ক সেই ভিলেন, যোগু। বাকি মাসি ওই যে কি আবার কিন্তু মাসিকে বা পিসিকে, এটা কিন্তু আসে মায়ের বোন মাসি অ্যান্ড বাপের বোন কি পিসি, এটা কিন্তু কথা আসে। তেমনি ভাই এখানে বলা হয়েছে চোখের বালি। হ্যাঁ চোখের বালি গোরা, এটা কিন্তু দেখো এই গল্পের, এটা একটা গল্প, মনে রাখবে চোখের বালি কি একটা গল্প। এই গল্পের মূল চরিত্র কার? এখন এই প্রশ্নটা দেখো, শ্যামলী, লতা নাকি রাধা নাকি মেঘনা? ওকে ভাইয়া সবাই এই অ্যান্সারটা দিয়ে দিবা। 8 নাম্বার সবাই এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে 8 এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ভাইয়া, 8 প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। চোখের বালি গল্পের চরিত্রের নাম কি? ওকে অর্থাৎ মূল চরিত্রের নাম কি, অর্থাৎ যে এই চোখের বালি গল্পের যার নামটা উল্লেখ আছে তার একটু নামটা বলবা সবাই একটু দ্রুত ভাইয়া। দেখো তাহলে কি হবে, দেখো শ্যামলী, লতা নাকি রাধা নাকি মেঘলা? ওকে ভাইয়া সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 8 নম্বর অ্যান্সারটা সবার কাছে একটু জানতে চাচ্ছি। 8 নম্বর অ্যান্সার সবাই একটু দিয়ে দিবা ভাইয়া সবাই। 8 নম্বর দেখো এই যে তোমরা কিন্তু অ্যান্সার দিচ্ছ না। ওকে তার মানে মনে রাখবে সবাই একটু লিখে দেই শ্যামলী। ওকে ভাইয়া 8 নম্বর কি ভাইয়া? শ্যামলী। এখন দেখো শ্যামলী কথাটা উল্লেখ আছে। ওকে শ্যামলী, এখন এই যে শ্যামলী, আলী মনে রাখবা আলী। ওকে ভাইয়া আলী যদি কোনো জায়গায় তুমি দেখতে পাও, সোনালী, শ্যামলী, রূপালী, ওকে ভাইয়া মিতালি, যদি আলী থাকে তাহলে তুমি দীর্ঘিকারটা ব্যবহার করবা। ওকে দীর্ঘিকারটা ব্যবহার করবে, এটা কিন্তু সবাই একটু লিখে দাও। 8 নম্বর ভাইয়া সবার এর কাছে জানতে চাচ্ছি। 8 সবাই একটু লিখে দাও হলো শ্যামলী। কি চোখের বালি গল্পের প্রধান চরিত্রটার নাম কি? শ্যামলী। সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া সবাই একটু লিখে দাও, সবাই একটু লিখে দাও হলো শ্যামলী। ওকে 9 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভাইয়া, দেখো মেঘনাবত কাব্যের রচয়িতাকে। ওকে যে মেঘনাবত কাব্যের রচয়িতাকে সবাই একটু লিখে দাও। হ্যাঁ 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা সবাই একটু দ্রুত দিয়ে দিই। দেখো 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা একটু দ্রুত দিই। ওকে ভাইয়া নুসরাত জাহান লিখেছো 8A মেঘনাবত কাব্যে, এটা কি মাইকেল মধুসূদন দত্ত, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম নাকি জয় গোস্বামী? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার এটা তোমরা 100% জানো, আমি জানি। তাহলে দেখো মেঘনাবত কাব্য হলো মাইকেল মধুসূদন দত্ত নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলাম নাকি জয় গোস্বামী? ওকে ভাই সবাই তাহলে দেখো মেঘনাবত কাব্য রচিত হলো কে? মাইকেল মধুসূদন দত্ত। এই যে মেঘনাবত কাব্য, এই জায়গায় কিন্তু কি মাইকেল মধুসূদন দত্তের লেখা। ওকে ভাইয়া তাহলে মাইকেল মধুসূদন দত্ত আসতে পারে কোথায় জন্মগ্রহণ করে? তাহলে মনে রাখবো যশোরের সাগরদাড়ি গ্রামে। ওকে এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে ভাইয়া। মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে কত সালে জন্মগ্রহণ করেন একটু কমেন্টের মাধ্যমে জানাও তো ভাইয়া। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন এন্ড কত সালে মারা যান এন্ড কত সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন? ওকে এখন একটা কথা মনে রাখবা, মাইকেল মধুসূদন দত্তের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি কিন্তু চতুর্দশ কবিতার জনক। ওকে বা চতুর্দশ বা সনেটের প্রবক্তা। ওকে ভাইয়া মনে রাখবা। ওকে এটা কিন্তু আসতে পারে। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বিলেতে গেছেন। এখানে বিলেত বলতে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সকে বোঝাচ্ছেন। ওকে ফ্রান্সের রাজধানী প্যারিসকে বুঝিয়েছেন। ওকে এটা প্রশ্ন মনে রাখবো। তাহলে সবাই একটু লিখে দেই মাইকেল মধুসূদন দত্ত। ওকে 9 নম্বর নুসরাত লিখেছো এ নাম্বার, হ্যাঁ ফাহাদ লিখেছো এ নাম্বার, তারপরে আবার ফাহাদ লিখেছে 2824। সুন্দর ভাইয়া সুন্দর। ওকে আর কত সালে একটু বলো তো, কত সালে কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে? সবাই একটু ক্লিয়ার জানাও তো ভাইয়া।
তাহলে দেখো সবাই লিখছো 9 নম্বর। কাব্য হাসনাত কাব্য লিখেছেন এ নম্বর। ওকে 28-24 সালে জন্ম। ওকে মন লিখেছো এ নম্বর। দেখো সবার অ্যান্সারটাই রাইট ভাইয়া। সঠিক অ্যান্সার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। দেখো 10 নম্বর চলে যাই। বাংলা ভাষার প্রাচীন গ্রন্থের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? সব থেকে প্রাচীন গ্রন্থ কোনটি? এখন এই প্রশ্নটা কিন্তু ভাইয়া এইটা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, অল। ওকে ভাইয়া, অল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কিন্তু এটা সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই। সকল বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটাই আসছে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। দেখো কেমন ভাবে আসছে আমি এটা কথা বলবো। এখন এটা তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা। মহাভারত, চর্যাপদ, নাকি হরিবলিক বেদ, নাকি উপনিষদ? ওকে ভাইয়া, সবাই একটু দিয়ে দাও, সবাই একটু দিয়ে দাও ভাই অ্যান্সার। 10 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দিয়ে দাও। বাংলা ভাষার প্রাচীন গ্রন্থ কোনটি? আসতে পারে কিন্তু বাংলা ভাষায় সব থেকে সর্বপ্রথম কোন গ্রন্থ লেখা হয়, একটা গেল। 2য় নম্বরে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষায় প্রাচীন গ্রন্থ কোনটি? 3য় নম্বর, বাংলা ভাষার প্রাচীন গ্রন্থ নিচের কোনটি? বাংলা ভাষার প্রাচীন গ্রন্থ 9 কোনটি? 9 কথাটা যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু উল্লেখ করতে হবে। ওকে, তাহলে সবাই দেখো একটু, সবাই ভাইয়া সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। বাংলা ভাষার প্রাচীন গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত কোনটি? এটা কি চর্যাপদ নাকি কি হবে? দেখো সবাই। আল মামুন লিখেছেন, আচ্ছা ফাহাদ লিখেছেন গ নম্বর। ফাহাদ লিখেছেন হলো গ নম্বর, হরিবলিক বেদ। ওকে ভাইয়া। তাছাড়া হাসবিব লিখেছেন বি নম্বর, চর্যাপদ। ওকে, তারপরে মামুন লিখেছে চর্যাপদ, সঞ্জিদা স্নেহা লিখেছেন চর্যাপদ। এখন দেখো 10 নম্বর হবে হলো কি ভাই? 10 নম্বর হবে চর্যাপদ। ওকে, চর্যাপদ। এই যে চর্যাপদের কবি কাকে বলা হয়? ওকে, চর্যাপদের কবির একটা নাম বলো তো। আমি বলতে পারি কিন্তু সবরপা, কানুপা। ওকে ভাইয়া, তারপরে কি ফসফরাপা। ওকে, এগুলো কিন্তু চর্যাপদের কবি। তাহলে হবে কি চর্যাপদ। এখন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গান সংকলন কোনটি? এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সকল কিন্তু গান শুনছো তোমরা, সকল অনেক কিছুই দেখতে পারছো। প্রশ্ন হলো এমন ভাবে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গান সংকলন কোনটি? এটা কি গীতাঞ্জলি, তালতলা, নাকি চোখের চিত্রলেখা, নাকি সোনার তরী? ভাইয়া সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই। 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দাও। 11 নম্বর প্রশ্ন কি হবে অ্যান্সারটা? সবাই একটু দ্রুত দিয়ে দাও ভাইয়া সবাই। দেখো গীতাঞ্জলি এটা তো কাব্যগ্রন্থ, এটা তো গান নয়। ওকে ভাইয়া, চিত্রলেখা এটা তো ভাইয়া গল্প গ্রন্থ। সোনার তরী এটা কিন্তু কি একটা কাব্য উপন্যাস বা একটা একটা কিন্তু কবিতা। ওকে, তাহলে দেখো সবাই একটু লিখে দাও, সবাই একটু জয়েন্ট। এখনো যারা আসলে ক্লাসটা শেয়ার করোনি, যদি ভালো লাগে ভাইয়া বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দাও ক্লাসটা অতি দ্রুত। ওকে সবাই, সবাই ভাইয়া সবাই সবাই একটু বলে দাও। তাহলে দেখো সবাই রাইট অ্যান্সারটা হবে কি? হাসান কাব্য লিখেছেন গীতাঞ্জলি। না ভাইয়া, গীতাঞ্জলি হবে না। তাহলে দেখো সবাই একটু লিখে দাও তালতলা। ওকে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গান সংকলন হলো তালতলা। তার জীবনে কিন্তু প্রথম গান তিনি লিখেছিলেন হলো তালতলা। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, তাহলে দেখো এই প্রশ্ন কিন্তু কি হতে পারে? এই প্রশ্ন কিন্তু হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গান সংকলন কোনটি? তালতলা। দেখো এখানে কিন্তু আমাদের ভুল যাচ্ছে, তাহলে কিন্তু পরীক্ষার হলে বসলে আমরা আরো ভুল যেতে পারে। তাই সেই জন্য বলা হয় একটু মাথা ঠান্ডা রেখে আমরা কি করব, একটু প্রশ্নগুলো সলভ করব যেখান থেকে। এখন এমন প্রশ্ন আমরা তোমাদের সামনে আনবো, এই সকল যে সকল প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে আসে। ওকে ভাই, তাহলে সবাই একটু লিখে দেই 11 নম্বর তালতলা। ওকে, 12 নম্বর চলে যাই। দেখো 12 নম্বর বলা হয়েছে বনলতা সেন কবিতার রচিতা কি? ওকে, সুন্দর একটা কথা, আমাকে সেই ভালো লাগিয়েছিল নাটোরের বনলতা সেন। আমি বললাম নাটোরের, আমি বলে দিলাম কিন্তু। ওকে, নাটোরে কিন্তু সেই বনলতা সেনের জন্য বিখ্যাত নয়। নাটোর কিন্তু কিসের জন্য বিখ্যাত? এটা নাটোরের কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। ওকে, যদিও সে কিন্তু সেটা কিন্তু জিআই পণ্য। এখন দেখো বনলতা সেন কবিতার রচয়িতাকে? এটা কাজী নজরুল ইসলাম, জয় গোস্বামী, জীবনানন্দ দাশ, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সুন্দর একটা সবাই জানো কিন্তু আমাকে ভালো লাগিয়েছিল সেই নাটোরের বনলতা সেন নাটোরের রাজার কি ছিলেন? একমাত্র স্ত্রী ছিলেন। যদিও সে কিন্তু কয় নম্বর স্ত্রী ছিলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবা। এখন দেখো বনলতা সেন এটা কার লেখা? একটু সবাই, জীবনানন্দ দাশের, নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের, নাকি কাজী নজরুল ইসলামের? 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু আমরা দ্রুত দিয়ে দিই ভাইয়া। দেখো 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা দ্রুত দিয়ে দেবো। কার লেখা একটু একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাবা। 12 নম্বর প্রশ্ন একটু অ্যান্সারটা জানিয়ে দেবো ভাইয়া সবাই। 12 নম্বর প্রশ্ন দেখো, জীবনানন্দ দাশের লেখা, নাকি জয় গোস্বামী, নাকি কাজী? এখন দেখো জীবনানন্দ দাশ, তার মা কিন্তু সম্ভব্য একজন কবি ছিলেন, তার নাম ছিলেন কুসুম কুমারী দাস। আর এই জীবনানন্দ দাশ কিন্তু বরিশালে জন্মগ্রহণ করেন। কোথায় ভাইয়া? বরিশালে জন্মগ্রহণ। কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে জন্মগ্রহণ করেন। ওকে, আর এই জীবনানন্দ দাশ কিন্তু কত ভাইয়া ভাইয়া 1900, দেখো 1900 কত সালে? 1954 সালে কিন্তু মারা যান। কোথায় মারা যান? কলকাতা মারা যান। জন্মগ্রহণ করে বরিশালে, কিন্তু মারা যান কলকাতায়। মনে রাখবা এই জীবনানন্দ দাশ কিন্তু একটা ট্রাম দুর্ঘটনায় মারা যান। ট্রাম কিন্তু একটা বাহন,
যেটা কি মানুষ বহন করে একটা কি গাড়ি বা বাহন বলা হয় এটা কিন্তু। আর একটা কথা মনে রাখবো ভাইয়া, এই যে জীবনানন্দ দাশ 14 অক্টোবর তিনি কিন্তু এই যে ট্রাম দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হন, এন্ড 22 অক্টোবর তিনি কিন্তু কি করেন, মারা যান। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসে, তাহলে জীবনানন্দ দাশ মনে রাখবা। ওকে ভাইয়া, দেখো তাহলে রাইট অ্যান্সার সবাই একটু 12 লিখে দেয়। গ, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? সুন্দর একটা প্রশ্ন। এটা কিন্তু ভাইয়া JUNDU, আমি বললাম কি GST। ওকে ভাইয়া, GST সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু, এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস দেখো, নীলা, চন্দ্রলেখা, আলাল দাস নাকি পুতুল নাচ? সবাই বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? ভাইয়া এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 13 নম্বর প্রশ্ন দেখো কি হতে পারে। 13 নম্বর প্রশ্ন ভাইয়া দেখো, লীলা, এখানে কিন্তু থাকার কথা ছিল লীলাবতী। ওকে ভাইয়া, দেখো চোখের লেখা। ওকে দেখেন, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 13 নম্বর সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, 12 নম্বর সবাই রাইট অ্যান্সারটা দিয়ে দিয়েছো, সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ওকে ভাইয়া, তাহলে দেখো 13 নম্বর কি হবে, সবাই একটু লিখে দাও। 13A নীলা। ওকে ভাইয়া, লীলাবতী হবে কিন্তু। ওকে, 13 নম্বর কি, সবাই এই যে তোমরা রাইট অ্যান্সারটা লিখছো। ওকে, 14 নম্বর প্রশ্ন চলে যায়। দেখো মেঘনা উপন্যাসের রচয়িতা কি? সুন্দর, এখন সবাই কিন্তু জানো মেঘনা একটা নদীর নাম, যদিও কি বাংলাদেশের একটা বৃহৎ নদী কিন্তু মেঘনা, যার কি গভীরতা সব থেকে বেশি, এটা কিন্তু তোমরা জানো। ওকে, বাংলাদেশের দেখো সেই মেঘনা আন্তর্জাতিক নদী যদি কয়টি? 54টি। এখন এই 54 সাথে মিল রেখে মনে রাখবা, এই যে 54 সাথে মিল রেখে আমি যে বললাম জীবনানন্দ দাশ সেই 1954 সালে মারা যান, এই কথাটা একটু মনে রাখবা। দেখো আন্তর্জাতিক নদী 54টি, তার মধ্যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে কয়টি ভাইয়া? 53টি। আর বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে শুধু একটি নদী, সেটা হলো কি ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে জানাবা। হ্যাঁ দেখো, তাহলে মেঘনা উপন্যাসের রচয়িতাকে সেলিনা হোসেন, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? আজকে ক্লাসটা যারা করতেছো অনেক উপকৃত হবা, কারণ সাহিত্য থেকে সচরাচর কোনো জায়গায় এমন ভাবে ক্লাস দেয় না, অর্থাৎ আমরা কিন্তু তা দিয়েছি সাহিত্য, শুধু সাহিত্য বিষয় নিয়ে, অর্থাৎ কোন কাব্যগ্রন্থ কে লিখেছেন, কার, আরো কিন্তু আস্তে আস্তে আমরা কি পাবো, আরো কঠিন প্রশ্ন পাবো। ওকে, দেখো তাহলে মেঘনা উপন্যাসের রচয়িতাকে। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 14 নম্বর অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা ভাইয়া। 14 নম্বর অ্যান্সার, 14 নম্বর অ্যান্সারটা দিয়ে মেঘনা উপন্যাসের রচয়িতাকে কুলিক নদী। সুন্দর সুন্দর ভাইয়া, সুন্দর ফাহাদ। ওকে, কুলিক নদী। দেখো এখন এই যে কুলিক নদীর পাশ দিয়েই গেছে কিন্তু ফটিক নদী। ওকে ভাইয়া, যে ফটিক নদী কিন্তু কি করেছেন, মায়ানমার এবং কি দেখো বাংলাদেশকে পৃথক করেছেন নাফ নদী। নাফ নদীর পাশ দিয়েই কিন্তু গেছে কি ফটিক নদী। এই ফটিক নদী কে যেন বিখ্যাত, মনে রাখবা, যে নদীর উপরে বালি নিচে পানি, সেই নদীর নাম হলো ফটিক নদী। এটা কোথায়? মায়ানমারে অবস্থিত, মনে রাখবা। আর এই যে বাংলাদেশ থেকে মায়ানমার কিন্তু পার্থক্য করেছেন নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য কত মিটার? 56 কিলোমিটার। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তাহলে দেখো সবাই একটু লিখে দেয় সেলিনা হোসেন। মেঘনা উপন্যাসের রচয়িতা কে ভাইয়া? সেলিনা হোসেন। সবাই একটু লিখে দেয়, কেউ লেখো নাই সবাই, কারণ এটা আনকমন প্রশ্ন। প্রশ্ন কিন্তু আসতে পারে মেঘনা। ওকে, মেঘনা উপন্যাসের রচয়িতাকে তাহলে লিখে দেই হলো সেলিনা হোসেন। ওকে ভাইয়া, সুন্দর করে একটা লিখে দেই সেলিনা হোসেন, সবাই একটু লিখি। দেখো 15 নম্বর প্রশ্ন, নির্দর এর রচয়িতাকে? নির্দর কিন্তু একটা কি, নির্দর একটা কিন্তু কি লেখা, গল্প। ওকে ভাইয়া, নির্দর কিন্তু একটা কি গল্প গ্রন্থ, নির্দর। ওকে, নির্দর গল্পের লেখক কে? জীবনানন্দ দাশ, জয় গোস্বামী, কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, ওকে সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দেই ভাইয়া, সবাই সবাই 15 নম্বর, 15 নম্বর কি হবে, সবাই একটু লিখে দাও। 15 নম্বর দেখো, নির্দর এর রচয়িতাকে? ওকে, 15 নম্বর অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও। 15 নম্বর অ্যান্সার, নির্দর এর রচয়িতাকে। তাহলে লিখে দেই, এই প্রশ্নটা তোমরা পারবা না আমি জানি, জয় গোস্বামী। ওকে, এই প্রশ্নটা কিন্তু আনকমন। ওকে, এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে ভাই। তাহলে দেখো সবাই একটু লিখে দাও জয় গোস্বামী। তাহলে নির্দর এর রচয়িতাকে জয় গোস্বামী। ওকে, সুন্দর। 14 ক সবাই লিখেছো। ওকে, 15 নম্বর দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, ফটিক ফলগুলো নদীর নাম। ওকে ভাইয়া, ওই যে সমার্থক শব্দ হিসেবে যেটা ব্যবহার হয়। সুন্দর ফাহাদ, সুন্দর ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ফল্গু নদীর অপর নাম কিন্তু ফটিক নদী। ওকে, যে নদীর উপরে বালি। ওকে, বালি, নিচে কিন্তু পানি। ওকে ভাইয়া, নিচে কি পানি, যে নদীর উপরে বালি কিন্তু নিচে পানি, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তাহলে লিখে দাও সবাই জয় গোস্বামী। 15 নম্বর লিখে দাও। 16 নম্বরে চলে যাই। দেখো কপাল কুণ্ডলা উপন্যাসের রচয়িতাকে? যদিও এটা কিন্তু প্রশ্ন, কমন প্রশ্ন। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু বারবার আসা প্রশ্ন। ওকে ভাইয়া, এটা কিন্তু জেইউর প্রশ্ন, ডিউর প্রশ্ন, আর ইউ প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নও কিন্তু এটা। দেখো প্রশ্ন হলো কি, কপাল কুণ্ডলা। ওকে ভাইয়া, উপন্যাসের রচয়িতাকে? এরা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায় নাকি আনন্দময়ী দেবী? এখন নতুন কিন্তু একটা আমি পাইলাম, আনন্দময়ী দেবী কিন্তু একটা নতুন নতুন লেখক পাইলাম। ওকে, তাহলে দেখো কপাল কুণ্ডলা, একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও।
16 নম্বর অ্যান্সারটা তোমাদের কাছে চাচ্ছি ভাইয়া। 16 নম্বর অ্যান্সার সবাই একটু দিয়ে দেবা। 16 নম্বর অ্যান্সার দেখো, কপালকুণ্ডলায় নাকি মাইকেল মধুসূদন দত্ত, নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সবাই একটু লিখে দাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো কে লিখেছেন, ফাহাদ লিখেছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সবাই একটু ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু লিখে দাও সবাই। 16 নম্বর, ওকে 16 নম্বর অ্যান্সার সবাই একটু লিখে দাও। ফাদ ভাইয়া হয় নাই তোমার। ওকে দেখো সবাই একটু লিখে দেয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে না। যদি কপালকুণ্ডলা র থাকতো তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হতো, কিন্তু র নাই, কপালকুণ্ডলা। ওকে ভাই, একটু কি করলাম, প্রশ্নটা একটু থিসিস করে একটু ভেবে চিন্তায় অ্যান্সার দিবা। আশা করি এই সকল প্রশ্ন থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন আসে, আর এখান থেকেই কিন্তু আমাদের সব থেকে বেশি ভুল যায়। সেই জন্য মনে রাখবো কি, সবাই একটু লিখে দেই, কপালকুণ্ডলা হলো মাইকেল মধুসূদন দত্তের লেখা। কার? মাইকেল মধুসূদন দত্ত, কপালকুণ্ডলা। ওকে ভাইয়া সবাই একটু লিখে দাও, কপালকুণ্ডলা সবাই কার? মাইকেল মধুসূদন দত্ত। কপালকুণ্ডলা কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া 3 নম্বর লিখে দাও, মাইকেল মধুসূদন দত্ত। সবাই দেখো, তারপরে কি 17 নম্বর প্রশ্ন আমি চলে যাই। দেখো 17 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার জন্য তিনি 1913 সালে কি নোবেল পুরস্কার পেয়েছিলেন? ওকে, নোবেল পুরস্কার পেয়েছে। সুন্দর একটা চিত্রলেখা, গীতাঞ্জলি, ছায়ানট, নাকি সোনার তরী? যে সোনার তরী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সব থেকে সুন্দর একটা কবিতা। বলা যায়, রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষায়। ওকে ভাইয়া দেখো, তাহলে দেখো সুন্দর একটা প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের বা কোন কবিতার জন্য, এখানে কিন্তু কবিতা বলা হয়েছে, আসলে কিন্তু সোনার তরী একটা কাব্যগ্রন্থ। ওকে ভাইয়া, সোনার তরী কিন্তু একটা আসলে কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখন এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে কেমন ভাবে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতার জন্য। এখন এই যে কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু রয়েছে কি একটা কবিতা, সেই কবিতার জন্যই কিন্তু কি আসলে মূলত সেই কাব্যগ্রন্থের জন্যই সোনার তরী একটা কাব্যগ্রন্থ, সোনার তরী একটা কবিতা, মূল কথা কিন্তু একই। ওকে, তাহলে মনে রাখবো। তাহলে দেখো 17 নম্বর কি হবে ভাইয়া? দেখো সবাই 17 নম্বর লিখেছে, এভা অনেকক্ষণ পরে এভার কমেন্ট। ওকে ভাইয়া, তাহলে দেখাচ্ছে গীতাঞ্জলি। দেখো প্রশ্ন আসতে পারে কিন্তু, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কত সালে লেখা হয়েছে? ওকে, তাহলে মনে রাখবো কত সালে ভাইয়া? 1910 সালে। আর একটা প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দেখো বঙ্গ এই বাংলাদেশের সর্বপ্রথম যেটা জাদুঘর, যেটা হলো বঙ্গ, অর্থাৎ কি এই যে পুণ্ডনগরে অবস্থিত, বা পুণ্ডনগর অর্থাৎ কিন্তু রাজশাহী বিভাগ বোঝায়, বা এটা কিন্তু রাজশাহী অবস্থিত, সে হলো বরেন্দ্র জাদুঘর। ওকে ভাইয়া, 1910 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, তাহলে মনে রাখবো, তাহলে মনে রাখবো কি, রবীন্দ্রনাথ ঠাকুরের কি কোন কোন কবিতার জনক, বা কোন কবিতার জন্য কি করেছিলেন, কোন কবিতার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে মনে রাখবো কি, গীতাঞ্জলি। ওকে ভাইয়া, তাহলে কি গীতাঞ্জলি কবিতার জন্য তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। সবাই একটু লিখে দেয়। দেখো রবি দেখো রৌদ্রী নীলকণ্ঠী, একটু উচ্চারণটা দেখো উপন্যাসের রচয়িতাকে। এতক্ষণ তো সবাই দেখো, দেখো সবাই একটু লিখে দাও ভাইয়া সবাই। দেখো কি সুন্দর, সবার কাছে জানতে চাচ্ছি ভাইয়া, সুন্দর করে লিখে দাও। রৌদ্রী নীলকণ্ঠী উপন্যাসের রচয়িতাকে? সবাই সবাই ভাইয়া, সবার কাছে জানতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো 18 নম্বর অ্যান্সারটা কি হবে, একটু সবাই কাছে জানতে চাচ্ছি, সবাই একটু দ্রুত দিয়ে দিবা ভাইয়া। সবাই একটু 18 নম্বর কি হবে? দেখো রৌদ্রী নীলকণ্ঠী উপন্যাসটির রচয়িতাকে। এরকম উপন্যাস হয়তো তোমরা জীবনে পড়েও নাই, শোনো নাই, এখন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সকল প্রশ্নই আসে। সবাই একটু আমরা লিখে দেই ভাইয়া। 18 নম্বর কি? সেলিনা হোসেন। সবাই একটু লিখে দেই, সবাই একটু লিখে দেই সেলিনা হোসেন। আর সবাই লিখে দেই পাশাপাশি এই প্রশ্নটা মুখস্থ করে নেই। ওকে, সবাই একটু কি করে দেই, মুখস্থ করে নেই, সবাই একটু মুখস্থ করে নেই। ওকে, তাহলে কি হবে? সেলিনা হোসেন। দেখো রৌদ্র নীলকণ্ঠী উপন্যাসের রচয়িতা হলো সেলিনা হোসেন। সবাই একটু লিখে দেই। আচ্ছা, এই লেখছে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের লেখা। হ্যাঁ, কপালকুণ্ডলা একটা বঙ্কিমচন্দ্রের, কিন্তু কি কপালকুণ্ডলা উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্রের। ওকে ভাইয়া, ওটা দেখো কি ছিল, চর্যাপদ। দেখো কবে রচিত হয়। এখন এই যে সুন্দর একটা প্রশ্ন ভাইয়া, চর্যাপদ সম্পর্কে তোমরা কিন্তু অনেকেই জানো। ওকে, চর্যাপদের কবিদের সম্পর্কেও তোমরা অনেক কিছু জানো। এখন 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো চর্যাপদের কবে রচিত হয়, অর্থাৎ চর্যাপদের সন্ধান পাওয়া যায় কবে? দেখো খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, খ্রিস্টপূর্ব কি 8ম শতাব্দীতে, নাকি 10ম শতাব্দীতে, নাকি দ্বাদশ শতাব্দীতে? ওকে ভাইয়া, দেখো সবাই একটু এই প্রশ্নটা অ্যান্সার দিয়ে দিবা। 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমাদের কাছে চাচ্ছি। ওকে ভাইয়া, চর্যাপদ আসলে পাওয়া যায় কোন শতাব্দীতে? সুন্দর একটা প্রশ্ন এটা কিন্তু ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসবে, আমি বলে দিলাম। এই প্রশ্ন যে কোনো একটা বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষাতে গেলেই আসবে। ওকে, দেখো 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দিয়ে দেয়। চর্যাপদ কবে লেখা হয়, অর্থাৎ কত শতাব্দীতে এই
চর্যাপটের আবিষ্কার হয় বা চর্যাপদটি পাওয়া যায়। ওকে ভাইয়া দেখো তাহলে সবাই ক নাম 19 ক খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে হবে না ভাইয়া, তাহলে সবাই একটু কি এটা একটু মুখস্থ করে নেব। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে চর্যাপদের সন্ধান পাওয়া যায়, আর কিছু কিছু জায়গায় কিন্তু 7ম শতাব্দী আছে। ওকে ভাইয়া তাহলে মূল অ্যান্সার কিন্তু কি চর্যাপদ কত সালে পাওয়া যায়? চর্যাপদ খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে। সবাই একটু লিখে দাও। দেখো 19 নম্বর কি হবে? বি হবে। ওকে ভাইয়া 19 নম্বর কি হবে? বি নম্বর হবে। তাহলে খ্রিস্টপূর্ব কত? 8ম শতাব্দীতে। সবাই একটু লিখে দাও 19 নম্বর। এই যে মামুন লিখেছো 19 বি। ওকে ভাইয়া নুসরাত লিখেছো 19 এ, মন লিখেছো 18 এ। ওকে ভাইয়া দেখো 5ম শতাব্দীতে। ওকে 5ম শতাব্দীতে দেখো কি 5ম শতাব্দীতে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে হবে না ভাইয়া, 8ম শতাব্দীতে। দেখো চর্যাপদের সন্ধান পাওয়া যায় 8ম শতাব্দীতে। শতাব্দী। ওকে ভাইয়া খ্রিস্টপূর্বাব্দ শতাব্দী মনে রাখবা, সবাই একটু মনে রাখবা ভাইয়া। সবাই দেখো 19 নম্বর কি হবে তাহলে? 8ম শতাব্দীতে। এই যে এই প্রশ্নটা কিন্তু অনেক বইয়ে তোমরা ভুল দেখতে পারো, এই প্রশ্ন কিন্তু অনেক বইয়ে ভুল আছে। এখন দেখো সোনার তরী কবিতা রচনা কে করেছিলেন? এখন প্রশ্ন আমি এই প্রশ্ন সবাই পারবা, কিন্তু সোনার তরী কবিতায় কোন সময়কার? আসলে সোনার তরী কবিতাটা ওই যে বলা হয়েছে রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষায়। এটা আসলে কোন সময়ের লেখা, কোন সময়কে কেন্দ্র করে এই গল্পটা এই কবিতাটা লেখা? এটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা এটা কি সকাল নাকি বিকাল ভাইয়া নাকি সন্ধ্যা? সবাই একটু দিয়ে দিবা, এই প্রশ্নটা অ্যান্সারটা দিয়ে দিবা, এটা সবার কাছে জানতে চাচ্ছি। দেখো প্রশ্ন হলো সোনার তরী কবিতায় কোন সময়কার? হ্যাঁ এটা হলো কি, সবাই একটু দিয়ে দাও ভাইয়া সবাই। তাহলে দেখো লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে মনে রাখবা সেই সকালের। ওকে সকালের সময়। ওই যে দেখো কি নদীর পাশ দিয়ে যাচ্ছে তরী, কি তরী নদী কিন্তু নদীর মাছ দিয়ে কিন্তু নৌকা যাচ্ছে, তবু কবির কি নিচ্ছে না। ওকে সকালের। সুন্দর, সবাই আনসার দিয়েছে সকালে, সবাই সবাই আনসার দিয়েছে সকালে। ওকে সুন্দর কথা। দেখো তারপরে 21 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সমগান সমর গান কোন ধরনের গান? ওকে ভাই সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা কি এই প্রশ্নটা আসলে পাও নাই, এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, এই প্রশ্নটা কিন্তু 100% কমন ভাইয়া। দেখো আমরা বলেছি কি বাংলা সাহিত্য থেকে এমন ভাবে প্রশ্ন তোমাদের সাজানো হয়েছে যেখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো প্রশ্ন হলো কাজী নজরুল ইসলামের সমর গান। ওকে সমর গান কোন ধরনের রচনা? এখন এটা কি প্রেম নাকি বিদ্রোহ নাকি ভক্তি নাকি প্রকৃতি? সবাই একটু 21 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেই। সবাই সবাই একটু 21 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেই। ওকে ভাইয়া তাহলে দেখো সমর গান এটা কি হবে? সকালে। সবাই লিখছে সকালের ওকে সবাই লিখছে সকালের। তাহলে দেখো বিদ্রোহী। ওকে ভাইয়া দেখো সমর গান বিদ্রোহী নয়, রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি ছিলেন, ঠিক আছে, সেই জন্য যে সবই কিছুই তিনি বিদ্রোহী করবেন এটা কিন্তু নাই। এখন এই প্রশ্নটা সবাই একটু লিখে দেয় প্রেম। দেখো কাজী নজরুল ইসলামের সমর গান একটা প্রেম। ওই যে সমর গান তুমি কই গাও, আমাকে নিয়ে যাও কোন তরিতে ওই সময়ে। ওকে ভাইয়া এই গানের মূল ভিত্তি কিন্তু এটা। তাহলে মুখে সবাই একটু লিখে দেয় সমর গান হলো প্রেম। ওকে 21 সবাই বি না, 21 সবাই লিখে দেয় এ নম্বর। দেখো 21 কিন্তু যদি পরীক্ষাতে আসতো তোমরা কিন্তু সবাই দিয়ে দিতা বিদ্রোহী। এই যে পরীক্ষা দেওয়ার সময় বলো খুব কমন পড়ছে ভাই, পরীক্ষা দিয়ে বের হসলেও যখন কোনো প্রতিষ্ঠান আমাদের অ্যান্সার দিয়ে দেয় তখন কিন্তু রে আসলে তো এটা হওয়ার কথা ছিল। এখন এই কথাকে ভুলে গিয়ে তোমরা কি করে দাও, সবাই অ্যান্সার করে দাও, মুখস্থ করে নাও সমর গান হলো কি প্রেম প্রীতি ভালোবাসা। ওকে ভাইয়া মনে রাখবা বিদ্রোহী নয়, এটা প্রতিবাদ নয়। ওকে তাহলে ভালোবাসার কথা বলা হয়েছে। দেখো জীবনানন্দ দাশ কোন ধরনের কবিতার জন্য বিখ্যাত ছিলেন? এখন জীবনানন্দ দাশ তিনি কি ছিলেন? আসলে ছিলেন প্রেমের কবি ছিলেন নাকি প্রকৃতিক কবি ছিলেন নাকি বিদ্রোহী কবি ছিলেন নাকি সামাজিক কবি ছিলেন? এখন জীবনানন্দ দাশ যার মায়ের নাম ছিলেন কুসুম কুমারী দাস, বারবার প্রশ্নটা কিন্তু আসে। এখন বরিশালে জন্মগ্রহণ করেন। ওকে ভাইয়া বরিশাল সাল থেকে কিন্তু বরিশালের জন্ম, এটাও তোমরা জানো। এখন সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবা। ওকে ভাইয়া 22 নম্বর অ্যান্সারটা সবাই দিয়ে দিবা, 22 নম্বর অ্যান্সারটা সবাই দিয়ে দিবা 22। দেখো জীবনানন্দ দাশ কি ছিলেন, কোন কবি ছিলেন? 22 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমাদের কাছে চাচ্ছি ভাইয়া। 22 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দেয়। এটা কি প্রেমের কবি ছিলেন জীবনানন্দ দাশ নাকি প্রকৃতির কবি ছিলেন জীবনানন্দ দাশ নাকি বিদ্রোহী কবি ছিলেন নাকি সামাজিক কবি ছিলেন? ওকে প্রকৃতির কবি ছিলেন। ওকে একজন লিখছে প্রকৃতির কবি ছিলেন, ফাহাদ লিখেছেন প্রকৃতির কবি ছিলেন। সবার কাছে একটু অ্যান্সার দেন, তাহলে মনে রাখবা ভাইয়া জীবনানন্দ দাশ কিন্তু প্রকৃতির কবি ছিলেন। তিনি সবসময় প্রকৃতির রূপকে ভালোবাসতেন, প্রকৃতিকে তিনি কি করতেন আনন্দ হিসেবে নিতেন। ওকে তিনি কিন্তু প্রকৃতির কবি ছিলেন। মনে রাখবো 22-এর কি হবে খ। ওকে ভাইয়া 23-এর দেখো কি লেখা চরুলতা। ওকে চরুলতা মাখা মাখা, ওই যে কিন্তু সোনার তরী কিন্তু বলা হয়েছে কি চরুলতা মাখা মাখা। এখন চরুলতা উপন্যাসের রচয়িতা কি? সুন্দর একটা প্রশ্ন। দেখো এই প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। তাহলে দেখো বলা হয়েছে কি চরুলতা উপন্যাসের রচয়িতাকে। এখন এই প্রশ্ন তোমরা হয়তো শোনোই নাই, কিন্তু পরীক্ষাত কিন্তু এই সকল প্রশ্ন আসে ভাইয়া। তাহলে চরুলতা কার লেখা?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি সেলিনা হোসেন নাকি জয় গোস্বামী? ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 22 নম্বর খ নম্বর দিয়েছিল সবাই, এখন 23 নম্বর অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দাও। 23 কি হবে ভাইয়া? সবাই একটু আমরা অ্যান্সারটা করে দিই। 23 লিখছেন হলো নাদিম, নাদিম লিখেছেন 23 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সবাই একটু লিখে দাও ভাইয়া, সবাই, সবার কাছে একটু জানতে চাচ্ছি। ফাতেমা তাসনিম লিখেছেন 22 ওকে ভাইয়া, তাহলে 23 কি হবে মনে রাখবো? 23 হলো কি ভাইয়া? 23 হবে বি, মনে রাখবো। সবাই একটু লিখে দেয় 23 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরুলতা। ওকে, চরুলতা উপন্যাসটি কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। সবাই একটু লিখে দেয় ভাইয়া কমেন্টের মাধ্যমে। ওকে, আর কে কোথায় থেকে আসলে ক্লাসটা দেখছো ভাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, কে কোথায় থেকে কমেন্ট ক্লাসটা করছো একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রলেখা, ওকে, চিত্রলেখা কোন ধরনের সাহিত্যকর্ম? সুন্দর একটা প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রলেখা কোন ধরনের একটা সাহিত্যকর্ম? এটা কি নাটক নাকি উপন্যাস নাকি কবিতা নাকি গল্প? সুন্দর একটা প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখো প্রশ্নটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রলেখা কোন ধরনের সাহিত্যকর্ম? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। সবাই সবাই 24 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু দিয়ে দেবো। দেখো, প্রশ্নটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রলেখা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা কি নাটক, এটা কি উপন্যাস, এটা কি কবিতা নাকি এটা কি গল্প? সবাই ওকে, 24 নম্বর সবাই একটু লিখে দাও ভাইয়া। দেখো, 23 নম্বর লিখেছে কৈখালি, কাউ কাউখালী। কাউখালী আসলে রিমু কোথায় আমি জানি না ভাইয়া, কাউখালী। ওকে, দেখো সবাই লিখছে 23, মন লিখছে বি, আরিফ লিখছে হলো বি, হ্যাঁ, মিতু লিখেছেন বি, ফাহাদ লিখেছেন কবিতা। ওকে ভাইয়া, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্তা লেখা, এটা কিন্তু কি ফাহাদ ভাইয়া? রংপুর, মামুন লিখেছেন রংপুর, অনেক দূর। ওকে, আমার রুমমেট কিন্তু রংপুরের, আমার হলের রুমমেট হলো রংপুরের, তোমাদের এলাকার। ওকে, তাহলে লেখো ফাহাদ ভাইয়া, মনে রাখবা এটা কবিতা। মি 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 মিমু লিখেছেন কবিতা। ওকে, সবাই দেখো সি নম্বর লিখছে, আসলে কিছু বুঝলাম না, একজন সি নম্বর লিখলো সেই জন্যই সি না। এখন তো মনে রাখবা এটা কি ভাইয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রলেখা, এটা কি উপন্যাস? সুন্দর, সবাই একটু কমেন্টের নওগা। ওকে, সবাই একটু লিখে দাও বি নম্বর চিত্রলেখা, এটা কি ভাইয়া? বি নম্বর লিখে দাও 24 সবাই একটু লিখে দাও 24 তাহলে কি উপন্যাস? এই যে এই সকল প্রশ্ন কিন্তু ভাই তোমরা পরীক্ষাতে আসলে বেশি করে ভুল করো, এই মানে তোমরা জানো এটা শিওর, কিন্তু বের হয়ে আসলেই দেখা যায় ভুল। তাহলে মনে রাখবো চিত্রলেখা এটা হলো কি? উপন্যাস। কার? দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, পরীক্ষা আসতে পারে কিন্তু চিত্রলেখা কার উপন্যাস? তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, রাজার রচিতাকে। এখন রাজা কিন্তু কি ভাইয়া? রাজা কিন্তু একটা কি উপন্যাস। ওকে, রাজা কিন্তু একটা উপন্যাস। রাজা উপন্যাসের রচিতাকে। দেখো সুন্দর একটা, হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। রাজা কি একটা ভাইয়া উপন্যাস, রচিতাকে? এরা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মাইকেল মধুসূদন দত্ত? ওকে, পিরোজপুর থেকে। ওকে, সুন্দর ভাইয়া, অনেক দূর থেকে ক্লাসটা দেখছো। এখন একজন ফাহাদ, সিলেট। ওকে ভাইয়া, সিলেট তো ফাহাদ সিলেটের দাওয়াত দিবে কবে জানি না। সিলেটে যদি ফাহাদ দাওয়াত দেয় তাহলে সিলেটে যাবো, ঘুরতে যাবো ইনশাল্লাহ। কিন্তু ফাহাদ দাওয়াত দিবা কবে? চান্স পাওয়ার পর, চান্স পাওয়ার আগে যাবো না। ওকে ভাইয়া, চান্স পেয়ে সুসংবাদ দিবা, তারপরে ঘুরতে যাব। তখন বলতে পারবো তোমার ফ্যামিলিতে, যে বলতে পারবো কি আমাদের স্টুডেন্ট ছিল, আমরা সিলেট আসছি ঘুরতে, তাই দেখা করলাম। ওকে, সমস্যা নাই ফাহাদ, তোমাকে সিলেট যা মিষ্টি খাওয়াতে চাই। ওকে, কে কোথায় থেকে দেখছো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। যেমন ফাহাদ দেখেছে হলো সিলেট থেকে, সিলেটের সুনামগঞ্জে কিন্তু আমার অনেক বন্ধু আছে। দেখো, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে যাও রাজা। ওকে ভাইয়া, রাজা রচিতাকে এটা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? না ভাইয়া, দেখো 25 কি হবে? 25 লিখেছেন কে? 25 লিখে আরিফ লিখেছেন 25 ফাতেমা লিখেছেন 25 ওকে, দেখো এই যে আমাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব। দাওয়াত রইলো ভাই। ওকে, অবশ্যই, হ্যাঁ দাওয়াত রইলো, মানে দাওয়াত অবশ্যই তুমি দিবা কখন? চান্স পাওয়ার পরে। ওকে, তাহলে সবাই একটু লিখে দেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রাজা। ওকে, এটা কিন্তু নাটকও আছে, রাজা নাটক কিন্তু আছে, নাটক রাজা কিন্তু একটা নাটক, একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা রাজা নাটক। ওকে ভাইয়া, ইনশাল্লাহ ভাই। ওকে, দেখো তাহলে কি হবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সবাই একটু লিখে দেয় 25 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো চিত্রা নাটকের রচয়িতাকে, সবাই একটু দেখো চিত্রা বলাকা। ওকে, দেখো সুন্দর কথা। ওকে, জামালপুর। ওকে, অচিন রাজা ভাইয়া, অচিন রাজা আসলে নাম তো জানি না। অচিন রাজার জামালপুরে যেতে চাই, অচিন রাজার জামালপুরে যেতে চাই। যদি কি চান্স পাও তারপরে, চান্স পাবা তারপর, চান্স পাওয়ার আগে কারো ভাষা যাবো না। ওকে ভাইয়া, তাহলে চান্স পাও, সবাই ভালোভাবে দোয়া করি, সবাই ভালোভাবে লেখাপড়া করে চান্স পাও, তোমাদের এলাকায় ঘুরতে যাবো ইনশাল্লাহ। দেখো চিত্রা, চিত্রা কিন্তু নাটকের রচয়িতাকে, এটা কিন্তু কে তোমরা সবাই জানো ভাইয়া? হ্যাঁ, মামুন রংপুর যাবো ভাইয়া। আমি তো বললাম আমার রুমমেট রংপুর, তাহলে তো রংপুর তো যাবোই 100%। রংপুর তো বরিশাল, আরিফ বরিশাল, রবীন্দ্রনাথ। ওকে, সুন্দর কথা। দেখো তাহলে চিত্রা নাটকের রচয়িতাকে ভাইয়া, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো বিষাদ সিন্ধু গ্রন্থে কার রচনা?
বিষাদ সিন্ধু, দেখো বিষাদ সিন্ধু কি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জয় গোস্বামী নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মাইকেল মধুসূদন দত্ত? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও তো। 27 নম্বর অ্যান্সার সবার কাছে জানতে চাচ্ছি। 27 নম্বর অ্যান্সার সবাই একটু দিয়ে দেবা ভাইয়া। 27 নম্বর অ্যান্সার সবাই একটু দিয়ে দেবা। 27 নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই একটু দিয়ে দেবো। বিষাদ সিন্ধু গ্রন্থটি রচয়িতাকে? বিষাদ সিন্ধু মাইকেল মধুসূদন দত্ত নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? 26 জানতে 26 সবাই রাইট অ্যান্সার দিয়েছো। 27 নম্বর প্রশ্নের অ্যান্সার সবার কাছে জানতে চাচ্ছি। 27 দেখো বিষাদ সিন্ধু কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের, মাইকেল মধুসূদন দত্তের, জয় গোস্বামী নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন? বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন। আসলে দেখো একটু ভালোভাবে বুঝো। ওকে ভাইয়া সবাই একটু ভালোভাবে অ্যান্সারটা দাও। বিষাদ সিন্ধু সবাই ভাইয়া, সবাই সবার কাছে জানতে চাচ্ছি, সবার কাছে একটু জানতে চাচ্ছি বিষাদ সিন্ধু কার লেখা? সবার কাছে জানতে চাচ্ছি বিষাদ সিন্ধু কার লেখা। ওকে ভাইয়া সবাই একটু পোস্টের অ্যান্সার দেয়। ফাহাদ, ওকে ভাইয়া তোমার কাছে আসলে মন প্রাণ থেকে তোমার জন্য দোয়া, মন প্রাণ থেকে তোমার জন্য দোয়া, তোমার চান্স হবে ইনশাল্লাহ, তোমার চান্স হবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া সবাই এই নম্বর লিখছো। আসলে দেখো এই প্রশ্নটা কিন্তু অ্যান্সার আসলে প্রকৃতপক্ষে ভুল, কারণ অনেক সময় কিন্তু বিশ্ববিদ্যালয় এরকম তোমাদের সাথে চালাকি করে। বিশ্ববিদ্যালয় কি করে, প্রশ্ন ভুল দেয়, 4টা অপশনই ভুল। আসলে এটা কিন্তু বিষাদ সিন্ধু কিন্তু মীর মোশাররফ হোসেনের লেখা। ওকে ভাইয়া সুন্দর, যেটা ফাহাদ ধরতে পারছে। ওকে বিষাদ সিন্ধু কিন্তু মীর মোশাররফ হোসেনের লেখা। এখন সবাই আমরা একবার লিখি হলো বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের লেখা। এখন এই প্রশ্নটা তোমরা যদি কেউ টাচ করতা, মনে করো এইরকম প্রশ্ন আসলো বিষাদ সিন্ধু কার লেখা, তোমরা একটু দিয়ে দিলা, যে কোনো একটা দিয়ে দিলা। ওকে ভাইয়া যে কোনো একটা দিয়ে দিলা। প্রশ্ন কিন্তু সবার ওই টাচ করা মানেই ভুল। এসব অঙ্ক, এসব প্রশ্ন টাচ করা যাবে না, মানে এই সমস্ত প্রশ্ন না টাচ করে চলে আসতে হবে, কারণ এই সব প্রশ্ন যে টাচ করবে না সে 1 মার্ক পাবে, যে টাচ করবে সে মার্ক পাবে না। ওকে এরকম কিন্তু এটা কিন্তু মগজ ধোলাই তোমাদের মধ্যে দেয়। তাহলে বিষাদ সিন্ধু কে ভাইয়া? মীর মোশাররফ হোসেন, মনে রাখবো কে কার লেখা? মীর মোশাররফ হোসেন। ওকে মীর মোশাররফ হোসেন মনে রাখবো, মীর মোশাররফ হোসেন মনে রাখবো। ওকে এটা কিন্তু আসবে ভাইয়া, মীর মোশাররফ হোসেন লেখা বিষাদ সিন্ধু। ওকে প্রশ্ন কিন্তু আসতে পারে বিষাদ সিন্ধু কার লেখা, তাহলে মীর মোশাররফ হোসেন, প্রশ্ন মনে রাখবা। ওকে দেখো 27 নম্বর চলে গেল। 28 নম্বর দেখো, আলাল দাস, সুন্দর একটা প্রশ্ন, এটা তোমরা পারবা না আমি শিওর। আলাল দাস কোন ধরনের সাহিত্য? আলাল দাস কোন ধরনের সাহিত্য? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া না মিম লিখছে ভাই ক্লাস তো 7টা 15-তে হওয়ার কথা ছিল, আমরা এখন দেখছি 44 মিনিট আগে ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ আসলে 7টা 40, 7:30টাই হওয়ার কথা ছিল, কিন্তু যেভাবেই হোক আমিও বুঝতে পারি নাই, ভাইও বুঝতে পারে নাই। আসলে ভাইও আজকের ক্লাসটা পোস্ট করে নাই, ভাইও পোস্ট করে নাই, ভাইয়ের ছোট ভাই করছে, সেই জন্য আর কি এই মিস্টেক, যেটা কমিউনিকেশন গ্যাপ বলা হয়। এটা নিয়ে কোনো নাই, সলভ লাইভ ক্লাস তুমি দেখে নিতে পারবা। তুমি মনে করো তখন তুই পড়তেছো এই যে মিম, তুমি বা তুমি আলাদা এই যে এখন পেইড ক্লাস হবে, পেইডে আসো ইনশাল্লাহ। দেখো তাহলে, দেখো তাহলে প্রশ্ন হলো আলাল দাস, আলাল দাস কোন ধরনের সাহিত্য? এটা কি উপন্যাস, নাটক, কবিতা নাকি প্রবন্ধ? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। এটা প্রশ্ন পারবা না আমি জানি, তাহলে সবাই একটু লিখে দেই আলাল দাস একটা উপন্যাস। ওকে ভাইয়া আলাল দাস কি একটা উপন্যাস? সবাই একটু লিখে দেই আলাল দাস একটা উপন্যাস। ওকে ভাইয়া আলাল দাস লিখে দেই সবাই একটু উপন্যাস। আচ্ছা আলাল দাস যদি আমি অর্থর দিকে যাই তাহলে কিন্তু আবার একটু সতর্ক থাকা বোঝায়। ওকে আলাল দাস কিন্তু সতর্ক থাকা বোঝায়, একটু সতর্ক থাকবেন সবাই। আলাল দাস নিশীথ, নিশীথ কবিতার, দেখো নিশীথ কবিতার রচয়িতা কি? নিশীথ কবিতার রচয়িতাকে দেখো 29 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। 29 নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া নিশীথ এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি জীবনানন্দ দাশের নাকি কাজী নজরুল ইসলামের? এই 3টার মধ্যে অ্যান্সার দেওয়া, এটা হবে না, আমি আগে থেকে কাজ দিয়ে দিলাম। 3টার মধ্যে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। আলাল দাস, আলাল দাস না নিশীথ, নিশীথ হলো জীবনানন্দ দাস। সবাই একটু মুখস্থ করে নাও, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। নিশীথ একটা কি কবিতা, যার হলো জীবনানন্দ দাশের একটা কবিতা নিশীথ। নিশিরাতে বাজে বাঁশি, নিশিরাতের সাক্ষী, নিশিরাতের স্বপ্নের ফুল। ওকে এরকম প্রশ্ন কিন্তু আসে অনেক সময়। নিশীথ রাশের স্বপ্নের ফুল, এটা কিন্তু জীবনানন্দ দাশের লেখা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও জীবনানন্দ দাস। ওকে ফাহাদ লিখেছেন জীবনানন্দ দাস। ওকে সবাই একটু লিখে দাও। শেষ প্রশ্ন। ওকে দেখো বাংলা সাহিত্যের মধুসূদন দত্তের কোন ধরনের লেখা জন্য বিখ্যাত?
এখন বাংলা সাহিত্যের মধুসূদন দত্ত কোন ধরনের লেখার জন্য বিখ্যাত, একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। বাংলা সাহিত্যে মধুসূদন দত্ত কোন ধরনের লেখার জন্য বিখ্যাত? এটা কি নাটক, নাকি উপন্যাস, নাকি কাব্য, নাকি প্রবন্ধ? ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও। হ্যাঁ, 30 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তুমি একটু দিয়ে দাও সবাই। দেখো, মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের লেখার জন্য বিখ্যাত? তিনি কি নাটক লিখেছেন, নাকি উপন্যাস লিখেছেন, নাকি কাব্য লিখেছেন, নাকি প্রবন্ধ লিখেছেন? সবাই, শেষ ভালো যার সব ভালো তার। ওকে ভাইয়া, শেষ শেষ ভালো যার সব ভালো তার, মন লিখেছেন ক নম্বর 29 ক। ওকে ভাইয়া, 29 সবার রাইট অ্যান্সার দিয়েছো। এখন সবাই 30 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। মন লিখেছো আফিয়া, লিখেছো এ, মামুন লিখেছো এ। ওকে ভাইয়া, সবাই একটু আমরা কি 30 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেবো, তারপরে আমি তোমাদের মাঝ থেকে চলে যাবো, পেইড বেসিক ক্লাস হবে ইনশাল্লাহ, সবাই চলে আসো। দেখো, 30 নম্বর সি লিখেছে নাদিম, লিখেছেন 30 সি। সবার কাছে, খালি নাদিমের কাছে জানতে চাচ্ছি না, সবার কাছে জানতে চাচ্ছি 30 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। 30 সি, মামুন লিখেছেন 30 সি, এটা কাব্য। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 30 সি। ওকে, সঞ্জিতা স্নেহা লিখেছেন কাব্য। ওকে, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, তাহলে দেখো সবার অ্যান্সারটাই রাইট হচ্ছে। তাহলে দেখো, মনে রাখবা ভাইয়া, বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত হয় কি জন্য? এই যে কোন ধরনের লেখার জন্য বিখ্যাত হয়, তিনি কিন্তু কাব্য রচনার জন্য বিখ্যাত। মহাকাব্য, ওই তো কাব্য, মনে রাখবা। হ্যাঁ, ফাহাদ লিখেছেন মহাকাব্য। এটা মহাকাব্য দিলে তো তুমি এমনি বুঝে যেতা ভাই, মহাকাব্য দিলে তো তুমি এমনি বুঝে যেতা, সবাই লিখতা মহাকাব্য, সেই জন্য কিন্তু চালাকি করে দেওয়া হয়েছে কাব্য। এভা লিখেছে কাব্য। ওকে ভাইয়া, সবাই অ্যান্সারটা রাইট। ওকে, আমি বলে দিয়েছি কি, সব শেষ ভালো যার সব ভালো চার। এই যে আমি যে কটা প্রশ্নটা 30টা প্রশ্ন করালাম, এই 30টা প্রশ্নই কিন্তু 100% কমনের মতো। ওকে ভাইয়া, 100% কমনের মতো। আশা করি তোমরা কি এই 30টা প্রশ্ন একদম ঠোঁটের আগায় রাখবা। এমন ভাবে যদি প্রত্যেকদিন 30টা প্রশ্ন তুমি সলভ করতে পারো, বিশেষ করে সাহিত্য অংশ থেকে। সাহিত্য অংশ থেকে কিন্তু অনেক কঠিন প্রশ্ন হয় জীবনে, এমনও প্রশ্ন দেখলা যে প্রশ্ন তুমি দেখোই নাই এখনো, এতদিন পড়ছো কিন্তু দেখোই নাই। এখন যদি নাই দেখো তাহলে প্রশ্ন পারবা কিভাবে? সেই জন্য কিন্তু আজকে সাহিত্যের পুরো হলো। ওকে ভাইয়া, তাহলে কি আমরা ভালোভাবে লেখাপড়া করব। দিন শেষে কি আমাদের লেখাপড়া ছাড়া কোনো উপায় নাই। ওকে, দিন শেষে তোমাদের সাথে দেখা হবে ইউনিভার্সিটিতে ভালোভাবে, আর সবার বাসায় দাওয়াত দেবো ইনশাল্লাহ। কিন্তু কি কখন? বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পর। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা পেইড ব্যাচে স্টুডেন্ট আছো তারা দ্রুত পেইড ব্যাচে চলে আসো ইনশাল্লাহ। পেইড ব্যাচে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।